আমার বড় যা আমাকে তার ঝা চকচকে রান্নাঘরে ঢুকতে দিত না। আমি রান্নাঘর নোংরা করে ফেলবো এই অজুহাত দিয়ে। আমি থালা বাসন মাজলে তার পছন্দ হতো না। খুদ ধরে বলতো, দেখি সর, আবারও ধুতে হবে, এটু লেগে আছে, এবার তো একটু কাজ করতে শিখ। এভাবে প্রতিনিয়ত আমার প্রত্যেকটা কাজে খুদ ধরতো। আমি ঘর সাজাতে পারি না, রান্না করতে গেলে সব মশলা ফেলে দেই, মশলা বাটা গুঁড়ো হয় না, পরিষ্কার করে ঘর মুছতে পারি না, ঘর ঝাড়ু দিলে ময়লা থাকে, কাপড় কাচতে গেলেই হুইল গুঁড়ো বেশি দেই, আরো কত কি। সারাদিন একা একা কাজ করতো আর আমার সাথে বক বক করতো। আমি যদি ভয়ে ভয়ে কোনো কাজ করতাম সেগুলো আবার রিপিট করতো। আমি কাজ না করলেও আমার জামাই আর ভাসুর বাসায় ফিরলে তাদের কাছে আমার নামে নালিশ দিত, বদনাম করত। আমি বড় যাকে কোনো কাজে হেল্প করি না, সারাদিন শুয়ে বসে খাই ইত্যাদি। ভাসুর কিছু বলতো না, তবে আমার বড় আমাকে খুব বোঝাতো। ভাবি যা বলে তাই শুনবা। মাঝে মাঝে বকাও দিত, দু একটা কাজ করলে আমার হাত ক্ষয় হয়ে যাবে না, এটা বাবার বাড়ি না, এখানে কাজ করেই খেতে হবে। আসলে ভাবি সবার কাছে আমার নামে খুব বদনাম করতো। ও ভাবিকে কিছু বলতে পারতো না, আমার উপর রাগ ঝাড়তো। শেষে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, ভাতের থেকে কথার বেশি হজম করতে হতো আমাকে। খুব বেশি মানসিক ডিপ্রেশনে ভুগছিলাম। সংসারের প্রতি তিক্ততা বাড়ছিল। এইরকম সংসার তো আমি চাইনি, যে সংসারে আমার পছন্দের কিছুই রান্না হয় না, মন চাইলেও বড় মাছের মাথাটা খেতে পারি না, বৃষ্টির দিনে পছন্দের শাড়ি পরে ভিজতে পারি না। দিন দিন এই হাসি খুশি আমিটা কেমন মনমরা একগুঁয়ে হয়ে যাচ্ছিলাম। রবের কাছে কেঁদে কেঁদে এই সংসার থেকে মুক্তি চাইতাম। ইয়া রব, হয় আমাকে আমার একান্ত নিজের একটা সংসার দাও, আর না হয় তোমার কাছে তুলে নাও। আমার বড় ভাসুর ছিলেন কাপড়ের রমরমা ব্যবসা, আর আমার স্বামী ছোটখাটো একটা চাকরি করত। তাই ভাইয়ের বাসায় আমাকে নিয়ে থাকতো। বরের নতুন চাকরি, সংসারে খরচ দেওয়া লাগে, মাস শেষে দেশের বাড়িতে তার বাবা মাকেও খরচ পাঠাতে হয়। আমাকে দামি শাড়ি গহনা কিনে দেওয়ার শখ থাকলেও সাধ্য ছিল না তার। বরের অফিসের কোনো অনুষ্ঠানে ভাবির কাছে নতুন শাড়ি চাইলে দিত না। ভাসুরের জোড়াজুড়িতে আধা নতুন শাড়ি দিয়ে এ বাহানা সে বাহানা করত। অবসরে টেলিভিশনে নিজের প্রিয় মুভিটা দেখতে নিলে বলতো, দেখি রিমোট দে, অমুক সিরিয়াল দেখবো। আর না হয় বিরক্ত হয়ে বলতো, এবার দয়া করে টিভিটা বন্ধ রাখ, মেয়েটাকে পড়াবো। অথচ আমি সাউন্ড কমিয়ে সব সময় টিভি দেখতাম। শ্বশুর বাড়িতে বিয়ের পরে যে কটা দিন ছিলাম, বেশ ভালোই ছিলাম। ভাবির সংসার আসার পর থেকে এত সমস্যা শুরু। ভাবি আমাকে কেন যেন সহ্যই করতে পারতো না। দিন দিন আমার উদাসীনতা দেখে আমার বর হয়তো যা বুঝার বুঝে গেছে। একদিন আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি চাই তোমার বলো আমাকে। আমি মলিন হেসে বলেছিলাম, আমাকে একান্ত নিজের একটা সংসার দিতে পারবা, যে সংসারে কেউ আমাকে খাওয়া নিয়ে খুঁটা দিতে পারবে না, কাজ নিয়ে খুদ ধরতে পারবে না, এক রুমের ছোট বাসা হলেও চলবে। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, বরের প্রমোশন হয়েছে, এক রুমের ছোট বাসা থেকে 4 রুমের বড় ফ্ল্যাট বাসা হয়েছে। ঘর ভর্তি আসবাবপত্রের ঠাসাঠাসি, আলমারি ভরা কত দামি কম দামি শাড়ি, ফ্রিজে ভরা মাছ মাংস ফলমূলে, সেলফে পছন্দের গল্প উপন্যাসের বই সাজিয়ে রেখেছি। সোফায় শুয়ে শুয়ে 32 ইঞ্চি রঙিন টেলিভিশনে নিজের পছন্দের মুভি দেখি। মন চাইলে নীল শাড়িটা পরে ছাদ বাগানে গিয়ে বৃষ্টিতে ভিজি, কিংবা ইলিশ মাছ ভাজি দিয়ে তৃপ্তি করে খিচুড়ি খাই। সব থেকে বড় কথা, আমার শখের একটা রান্নাঘর হয়েছে, যে ঘরে ঢুকতে কারো অনুমতি লাগে না। রান্নার সময় রান্নাঘর এলোমেলো এলোমেলো করে ফেললেও কেউ কটু কথা শোনায় না। আমার যখন যা মনে চায় তাই রান্না করে খেতে পারি। আমি আবার সেই আগের মতো প্রাণবন্ত হাসি খুশি মেজাজের হয়ে গেছি। সারাদিন পর কাজ শেষে বর বাসায় আসলে আমি সেজে গুজে তাকে সারপ্রাইজ দেই। বরের গলা জড়িয়ে ধরে আহ্লাদ করি। কেউ ঢং আদিক্ষেতা বলে নাক ছিটকায় না। আর আমার সেই বড় যা একদিন 2 দিন পর পরই তার মেয়েদের নিয়ে আমার বাসায় আসে। মেয়েরা তার কাকির কাছে এটা সেটা খাওয়ার বায়না ধরে, আমি হাসি মুখে রেঁধে দেই। তারা খুশিতে ইয়া কি মজা বলে আমার গোছানো ঘর এলোমেলো করে। বড়জা তার বরের ব্যবসার লস হওয়ার গল্প শোনায়, দুঃখের গল্প শোনায়। তাদের সংসার খরচ, বাসা ভাড়া, কারেন্ট বিল, মেয়েদের পড়াশোনা সহ হাবিজাবি খরচ চালাতে হিমশিম খেতে হয়। তাদের কতদিন ইলিশ কাতল মাছ খাসির মাংস খাওয়া হয় না চড়া দামের জন্য। আমি গল্পের ফাঁকে টুপ করে উঠে গিয়ে ফ্রিজ খুলি, খাসির মাংস বড় ইলিশ মাছের টুপলা দুটো বের করে পানিতে ভিজিয়ে দেই, মশলা বেটে বলি, বড় ভাইকে আজ দুপুরে এখানে খেতে আসতে বলেন। সবাই দুপুর আর রাতে খেয়ে তারপর বাসায় যাবেন।
বড় যা খুশি হয়ে আমার ফোন থেকে বাসুরকে ফোন দিয়ে বলে, এই শুনছো, দুপুরে আরমানের বাসায় এসো কেমন, আরমানের বউটা নাকি আজও না খেয়ে কিছুতেই ছাড়বে না। ফোন রেখে লাজুক হাসে, আবদার করে বলে, মাংস কষাটা আমি করি। আমিও হেসে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে মাথা ঝাঁকাই। আমাকে বড় যা বলে, তুই বরং এই ফাঁকে পোলাও, বেগুনি আর ইলিশ ভাপা করে ফেল, আর আরমানকে ফোন দিয়ে বল দই আর কোকা কোলা আনতে। আমি ইশারায় ফ্রিজ দেখিয়ে বলি, ওগুলো বাসাতেই আছে। যে বড় যা এক সময় আমাকে তার রান্নাঘরে ঢুকতে দিত না, সারাক্ষণ আমার এ কাজ সে কাজে খুদ ধরতো, সে এখন আমার রান্নাঘরে কি আরামেই না রাখতেছে। শুধু কি তাই, আমার রান্না করা খাবার কিংবা হাতে বানানো খাবারগুলো কি তৃপ্তি নিয়ে চেটে পুটে খায়। যে কোনো অনুষ্ঠানে আমার নতুন শাড়ি চেয়ে নিয়ে পড়ে। সে কিন্তু তার করা ব্যবহারের জন্য মোটেও অনুতপ্ত বা লজ্জিত না। উল্টো এখন গর্ব করে সবাইকে বলে বেড়ায় তার জন্যই নাকি আমি এত টিপটাপ করে গুছানো শিখেছি, মজা করে রান্না করা শিখেছি, আরো কত কি। অথচ সে কোনোদিন তার রান্না করে আমাকে ঢুকতেই দিত না। ওই যে একটা প্রবাদ আছে না, যে পাগলের সুখ মনে মনে। তবে দুটো কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ধৈর্য ধরলে সুফল, অধৈর্য ধরলে কুফল। সুন্দর এই গল্পটা লিখেছেন ববিতা রায়। আসলেই সময় কখনো থেমে থাকে না। সময় ঠিকই চলে যায়, কিন্তু মানুষের করা ব্যবহারগুলো আজীবন মনের ভিতরে গেঁথে রয়ে যায়।